টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর। পিছন থেকে এক ভদ্রলোক হাত তুলা করতেছে, ভাইজান আমি অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি এটা একবার ডাইনে ঘুরান একবার বামে ঘুরান, একবার ডাইনে ঘুরান একবার বামে ঘুরান, মনে হয় খুলতে পারতাছিলেন না, এদিকে খুললে পিছে রেখে দিছি। আমার মিরাক্কেলে অংশগ্রহণের পিছনে মানে সজল ভাইয়ের একটা পুশ আপ ছিল। মিরাক্কেলের অডিশন সত্যিকারের ফেয়ার হয়। গঙ্গা যদি ভাইতে পারি তোমায় আমি পাইতে পারি ভ্রমরে কালো নদী। গ্যান্ডারি রস যেমন হচ্ছে চিপড়ালায়, ওই গ্যান্ডারি রসের মতো চিপড়ায় মনে করেন ওরা হচ্ছে পার্টিসিপেট বাইতে। এক মেয়েকে ডেকে বলতে যাই, মেয়ে তুমি যে এত ছোট ছোট ড্রেস পরে বেরিয়েছো তোমার আম্মু কি জানে? মেয়েকে আল্লাহর কসম চাচা আম্মু যদি জানতে পারে ওনার ড্রেস পরে বেরিয়েছে তাহলে তো আমার খবর আছে। উইদাউট মিরাক্কেল নাথিং। বাজি তোমায় আমি পাইতে পারি বাজি। Hello everyone, this is Tanvir Hussain from Bangla News 24 and welcome to Spotlight. আপনাদের মনে আছে নিশ্চয়ই ভারতের জনপ্রিয় রিয়েলিটি শো মিরাক্কেলের কথা? সেই মিরাক্কেলের সিজন 10 এর অন্যতম ফাইনালিস্ট আফরান আহমেদ রাশেদ রাইট নাও রাইট হিয়ার উইথ মি। রাশেদ, ওয়েলকাম টু স্পটলাইট। কেমন আছেন? আমি তো বেশ ভালো আছি, আপনি কেমন আছেন? আমি খুবই ভালো আছি। আরও বেশি ভালো লাগছে যে আজকে আপনার সাথে বেশ কিছুক্ষণ সময় জমি আড্ডা দেওয়া হবে, গল্প করা হবে। আর আপনি যেহেতু মানুষকে হাসাতে পছন্দ করেন, আমার কাছে মনে হচ্ছে আজকে আমি প্রাণ খুলে অনেক বেশি করে হাসবো। জ্যাম ঠেলে আসছেন আজকের স্টুডিওতে, আপনিও ক্লান্ত, অলসো আমি। তো শুরুতে একটা জোকস শুনতে চাই যাতে করে আমি একটু মন খুলে হাসতে পারি, আপনি একটু হাসতে পারেন। যেহেতু আসলে অনেক দূরের পথ, আমি নারায়ণগঞ্জ থেকে আসি, তো জ্যাম ঠেলে আসতে আসতে মানে আমার বাসটা আসলে আবুল হোটেলের সামনে প্রচণ্ড জ্যামে দাঁড়িয়েছিল। তো ড্রাইভার চিন্তা করেছে যেহেতু প্রচণ্ড জ্যাম, আসলে ও একটু রিল্যাক্স দরকার, ও আসলে একটা দোকানে গিয়েছে আসলে চা বিস্কিট খেতে। কিছুক্ষণ পর ফিরে এসে দেখে তার গাড়ির স্টারিংটা নাই। তো তিনি তো অবাক, আসলে আমার স্টারিং গেল কোথায়, আমার স্টারিং গেল কোথায়। তো আসলে মানে সে খুঁজে পাচ্ছে না, কারণ স্টারিং ছাড়া তো আমি এই বাংলা নিউজ স্টুডিওতে আসতে পারবো না, কারণ গাড়ি তো চলবে না। তো তিনি জিজ্ঞাসা করলো আমার স্টারিংটা কোথায়। পিছন থেকে এক ভদ্রলোক হাত তুলা করতেছে, ভাইজান আমি অনেকক্ষণ যাবত দেখতেছি আপনি এটা একবার ডাইনে ঘুরান একবার বামে ঘুরান, একবার ডাইনে ঘুরান একবার বামে ঘুরান, মনে হয় খুলতে পারতাছিলেন না, এদিকে খুললে পিছে রেখে দিছি। খুব ভালো কাজ করছে একটা, মানে অদ্ভুত কাজ করে আসলে মানুষজন, আসলে কেন কাজ করে আমি জানি না, খুব গুরুত্বপূর্ণ কাজ করছে। গুরুত্বপূর্ণ কাজ করছে, সে ভাবছে যে খুলতে পারতেছে না, এর জন্য খুলে রেখে দিচ্ছে। আচ্ছা, ওকে, আমরা এখন একটু জানতে চাইবো আপনার বাংলাদেশ থেকে মিরাক্কেলে যাওয়ার যে জার্নিটা ছিল। নারায়ণগঞ্জের ছেলে একদম ভারতে গিয়ে স্টেজ পারফর্ম করে একদম কাঁপিয়ে দিয়েছে, সেই জার্নিটা আসলে কেমন ছিল? খুবই সিম্পল ছিল আসলে। কয়েক বছর যাবতই আসলে মিরাক্কেলে যাওয়ার আগে স্ট্যান্ড আপ কমেডি চর্চা করছিলাম, সেটা বুনো পায়রার সাথে, বাংলাদেশ কমেডি ক্লাবের সাথে, কিংবা নাবিদস মাহবুব কমেডি ক্লাবের সাথে, যেগুলোই চলছিল। এর পূর্বে আমি আসলে আরেকটি টেলিভিশন কমেডি রিল শোতে অংশগ্রহণ করি, হাসো। তো সেখানে আমি টপ পারফর্মারদের মধ্যে একজন হই। তো পরে চিন্তা করলাম যে আসলে যে দেশে তো আসলে স্ট্যান্ড আপ কমেডি নিয়ে কাজ করেছে, অন কাইন্ড অফ শখের বশেই আসলে কমেডিতে আসা, শখ করে এসেছিলাম। তো শখটা আসলে পরবর্তীতে যে এভাবে আসলে পরিচয় হয়ে যাবে আসলে ভাবিনি। তো ভালো লাগা থেকেই কমেডি করা। তো পরবর্তীতে যখন ইন্ডিয়া থেকে আসলে অডিশনের সুযোগ আসলো, বাংলাদেশ থেকে আমি অডিশন দিলাম। তো ওরা ওই সিজনে মাত্র 4 জনকে সিলেক্ট করেছিল বাংলাদেশ থেকে। আচ্ছা, সিজন 10-এ। এর আগে অনেক সিজন হয়েছে, অনেকেই অংশগ্রহণ করেছে, 8 জন 9 জন প্রতি সিজনই বাংলাদেশ থেকে পার্টিসিপেটরা যায়। আর যেহেতু আসলে আমার কাছে বরাবরের মতো মনে হয় যে মিরাক্কেলে আসলে বাংলাদেশি পার্টিসিপেট ছাড়া আসলে অসম্পূর্ণ, অতটা জমে না, একদমই সরাসরি কথা বলতে গেলে। তো 4 জন সিলেক্ট হই, তার মধ্যে আমি ছিলাম অন্যতম। অনেকগুলো ধাপ পার হতে হয়। স্বয়ং শুভঙ্কর দা আসলে, যিনি আসলে এই প্রোগ্রামটার পরিচালক, তিনি অডিশন নেন। তো এরপরে তো আসলে মিরাক্কেলে যাওয়ার পরে তো আসলে আরও অনেক ঘটন অনেক কিছুই হয়। তো এই তো ওইভাবেই মানে শখের বসে স্ট্যান্ড আপ কমেডিতে আসা, এর পরবর্তীতে আসলে মিরাক্কেলে যাওয়া। অনেক কিছুই ডেফিনেটলি ঘটেছে, এতগুলোর মধ্য থেকেও স্মরণ করার মতো, একদম মনে করার মতো এরকম কোনো একটা ঘটনা? মনে করার মতো বলতে আসলে প্রথম যখন গেছি, প্রথম 20 দিনে তো আসলে আমরা গ্রোমিংয়ের ভেতরে ছিলাম। আমাদের ওইখানকার যারা গ্রোমার ছিল এবং সবাই ওয়েল নোন, সবাই তাদেরকে চেনে। তো গ্রোমিংয়ের মধ্যে ছিলাম, দিনরাত আমাদের জোকস, কন্টেন্ট, স্ক্রিপ্ট এগুলো নিয়ে কাজ করতে হয় এবং এগুলো নিয়ে কাজ করছিলাম। পরবর্তীতে যেটা হয়, হঠাৎ করে আসলে ইন্ডিয়াতে খুবই বাজে একটা সিচুয়েশন হয়, সেটা হচ্ছে প্যান্ডামিক সিচুয়েশন, করোনা ছয়। তো বাংলাদেশে তখনও আসলে ওইভাবে আসে নাই 2020 সালে। তো ইন্ডিয়াতে সবার প্রথমে আসলে আঘাতটা আনে চীন থেকে। তো রাতে ঘুমাচ্ছি, 3টার পরে ঘুমাচ্ছি, 3টার প্রায় সারা রাতই তো আমাদের কাজ করতে হয়।
ঘুমিয়ে গেছি 4:30 বাজে হঠাৎ করে জি বাংলা থেকে ফোন, অফিস থেকে ফোন, আমাদের 6টার ছয়টার আসলে আমাদের বিমানের টিকিট কাটা হয়ে গেছে, আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল আসলে বাংলাদেশে ব্যাক করতে হবে। আমরা তো অবাক, কি হলো? তখন জানতে পারলাম যে পরদিন আসলে ওদের জনতা কারফিউ নামে একটা কারফিউ আছে, পুরো ভারত লকডাউন করে দেওয়া হয়েছে এবং আমরা ভারতে যদি আরেকটা দিন থেকে যেতাম তাহলে আমরা আসলে সেখানে আটকা পড়তাম। তো হঠাৎ করে এইভাবে আকস্মিকভাবে চলে আসা, এর পরবর্তীতে কি হবে, আদৌ আমরা ভারতে যেতে পারবো কিনা বা মিরাক্কেল হবে কিনা, তখন ধীরে ধীরে বাংলাদেশের পরিস্থিতি খারাপ হয়ে গিয়েছিল। তো আমার কাছে মনে হয় এই বিষয়টা আমাকে বেশি আঘাত করেছিল যে আসলে এরকম সিচুয়েশনে আমি কখনোই পড়িনি, যে এরকম রাত 3টা 3:30 পর্যন্ত জানতাম আমি আসলে পরের দিন সকালবেলা আসলে আমার একটা নির্দিষ্ট শিডিউল আছে এবং তার 1 ঘন্টার মধ্যে আমার ঘুমন্ত অবস্থায় জানতে পারলাম আমাকে জরুরি কারণে সবাইকে আসলে, শুধু আমি না, আমার সাথে আরও যে 3 জন আছে সবাইকে জরুরি কারণে আসলে বাংলাদেশে আসতে হবে। এটা ছিল আসলে বেদনাদায়ক ঘটনা। আর গ্রোমিং হাউসে তো অনেক মজার ঘটনা ঘটেই থাকে, যেহেতু একটা পাগলামোর স্থান, অনেক পাগলামো হয়, অনেক মজা হয় এবং যেহেতু সবাই জোকস নিয়েই সবাই পরে থাকে বা হচ্ছে ডেফিনেটলি মানুষকে হাসানোটাই তো হচ্ছে এখানে মেইন ফ্যাক্ট থাকে, মানে অন কাইন্ড অফ ওইখানে একটা চিড়িয়াখানা, এবং চিড়িয়াখানা হলো খুব সিরিয়াস, আচ্ছা মানে সিরিয়াস চিড়িয়াখানা, মানে ওইখানে দেখা যাচ্ছে আমরা স্ক্রিনে দেখা যাচ্ছে খুব পাগলামো করি, খুব মজা করি, কিন্তু প্রতিটা রাত প্রতিটা দিন আমাদের উপরে আসলে অনেক ঝড় তুফান চাই, স্ক্রিপ্ট রাইটিং, কন্টেন্ট রাইটিং, সেগুলো প্রেজেন্টেশন, নিয়মিত জোক সিলেকশন করা। তো এর মধ্যেও আমরা আসলে অনেক পাগলামো করি। এর মধ্যে একটা পাগলামো আমার এই মুহূর্তে মনে পড়ছে যে সাধারণত সনাতন ধর্মাবলম্বীদের বিয়ে অনেক লগ্ন অনুযায়ী মধ্যরাত পর্যন্ত হয়, রাত 2টা বাজে হয়, 3টা বাজে হয়, এরকম একটা, আমরা যে ব্যাংকুয়েটে ছিলাম কলকাতায়, তো সেই ব্যাংকুয়েটের 3তলা আমরা ছিলাম, দোতলা এবং নিচতলায় আসলে ব্যাংকুয়েট, এখানে একটা খালি ফ্লোর, ওই নিচতলায় বিয়ের আয়োজন চলছে। কখনো তো দেখি নাই রাত 3টা বাজে বিয়ে, বাংলাদেশে তো এটাতে অভ্যস্ত না আমরা। তো আমার এক ফ্রেন্ড, আমি এবং ইন্ডিয়ান কিছু পার্টিসিপেট ছিল সেখানকার, আমরা প্ল্যান করলাম ঠিক আছে আমরা বিয়েতে আমরা নিজের অংশগ্রহণ করবো, বিয়ের দাওয়াত খেতে যাবো বিনা দাওয়াতে। তো এরকম আমার বিনা দাওয়াতে বিয়ে হচ্ছে, এবং খুব সিরিয়াসভাবে যাব আমরা যে আসলে বিয়ে খেতে আসছি এটাও আমাদের একটা পরীক্ষা, আদৌ যে আমরা পারফর্মার কিনা সেটা আমরা আসলে এখানে উল্লেখ করব, বাস্তবে পারফর্ম করব, এরকম একটা কিছু। পরে আমার পরনে স্যান্ডেল ছিল এবং ট্রাউজার ছিল, ট্রাউজারের উপরে টি শার্ট পরে আমি ব্লেজার পরে নিচ্ছি, আচ্ছা স্যান্ডেল তো ছিলই, লুকিং নাইস, ওয়াও, ব্লেজার ম্যাটার ভাই, হচ্ছে নিচে কি ম্যাটার করতেছে না। খেতে গেছি, খেতে যাওয়ার পর আমরা সবাই খেতে গেছি, আর আমার এক্সপেকটেশন তো অনেক, বিয়েবাড়ি, বাংলাদেশের বিয়েবাড়ি খাওয়ান তো ভাই অসাধারণ, এটা আমি বরাবরের মতো বলি। যেইখানে বিয়ের দাওয়াত খেতে গিয়েছে তারা আসলে ভেজিটেরিয়ান, তারা ভাত দিচ্ছে, সবজি দিচ্ছে, আর আমার এক্সপেকটেশন হচ্ছে পোলাও, মাংস, কোরমা, আদার্স কিছু। এখন কিছুক্ষণ ভাত খাওয়ার পর আমি বলতেছি যে আসলে মানে চিকেন নাই কিংবা আসলে আদার্স কোনো আইটেম নাই, ওনারা আমাকে এইভাবে তাকাচ্ছে, মানে খুব ভয়ঙ্কর ভাবে তাকাচ্ছে যে আমি কি চেয়ে বসলাম। আমি মনে হচ্ছে আমি এমন মনে হচ্ছে যে আমি আসলে বরের কাছ থেকে তার বউটা চেয়ে বসছি, মানে চিকেন না, মানে যেগুলো সময় যে মানে এমন একটা ভাব নিচ্ছে। আমি মনে মনে চিন্তা করতেছি যে ওরা আমাকে বিয়ে বাড়িতে 3টা বাজে যা খাওয়াইছে তার চেয়ে বেশি খাবার আমার বাসায় প্রতি রাতে চেয়ে ভালো খাবার হয়। আচ্ছা, তাহলে খাওয়া দাওয়ার ব্যাপারে একটু মানে আমি খুব হতাশ হয়েছিলাম প্রথমবার, হচ্ছে এই বিনা দাওয়াতে বিয়ে খেতে যে আমি খুব হতাশ হয়ে গেছিলাম। আমি সবজি দিয়ে ভাত খেয়ে চলে আসছিলাম, গ্রোমিং হাউসে যদি ঠিকঠাক মতো খেতাম তাহলে আমি এর চেয়ে ভালো কিছু খেতাম। রাশেদের খাওয়া ঠিক থাকলে সব ঠিক থাকে, ব্যাপারটা এরকম, মানে খাওয়া ঠিক থাকলে সব কিছু না, খাওয়াটা তো একটা, মানে আমি আসলে ওই দেশে যাওয়ার পর কি হয়েছে যে আমার দেশে কি হচ্ছে ওই দেশে কি হচ্ছে, আমার দেশের বিষয়টা কি ওই দেশে, প্রথমবার যেহেতু গেছি, সবসময় তো আমরা যারা বাংলাদেশি পার্টিসিপেটরা আছি তারা তো সবসময় নিজের দেশকে একটু বেস্টভাবে প্রেজেন্ট করতে পছন্দ করি, আর অলওয়েজ আমরা মনে করি যে আমরা বেস্ট ওইখানে যাওয়ার পর। ওরা আমাদের কিভাবে ট্রিট করুক আমাদের কাছে এটা আমাদের কনফিডেন্স, আমাদের বেস্ট হচ্ছে, মানে আমি ওদেরকে বলছিলাম, যারা আমার ইন্ডিয়ান পার্টিসিপেট ছিল তাদেরকে বলছি, ওরা খুব হ্যাপি। আমি বলছি আমাদের দেশের বিয়ে বাড়ি খাবার তুমি যদি খেতে তোমার কাছে মনে হয়তো ইলাহি কাণ্ড, মনে হতো আমরা প্রত্যেক দাওয়াতেই যাই, বাংলাদেশে যাই, প্রত্যেক দাওয়াতেই যাই। এটা কিন্তু সত্যিকার অর্থে যে আমাদের যে বিয়ে বাড়িগুলোতে মানে খাওয়া দাওয়ার ব্যাপারে খুবই সিনসিয়ার থাকে, এবং এটা একটা মেন পয়েন্ট থাকে যে খাওয়া দাওয়ার ব্যাপারটা নিয়ে। মানে আমি বরাবরের মতো বলি যে অনেকে বলে না বাঙালিরা রসিক ভোজক বা যেটা ভোজন রসিক যেটাই বলি না কেন, সেটা হচ্ছে কিন্তু আমার কাছে মনে হয় বাংলাদেশিরা আসলে ভোজন রসিক।
আচ্ছা মানে এক্স্যাক্টলি তাই। রাইট রাইট এক্স্যাক্টলি। আপনি শুভঙ্করের কথা বলছিলেন, শুভঙ্কর দা, হ্যাঁ, কোনো আচ্ছা। জোকসের কথা মনে আছে কিনা একটু বলেন। শুভঙ্কর দা আসলে পৃথিবীর সবচেয়ে হাস্যকর জোকসটাও যদি তার সামনে বলা হয় উনি হাসবে না, হাসবে না? হাসবে না। ওনার মুখ থেকে আমি জীবনে হাসি পাই নাই। ওনাকে অডিশন থেকে শুরু করে শুটিং পর্যন্ত উনি হাসবে না। উনি জোকস বললে পরেরটা আচ্ছা পরেরটা মানে আমার কাছে মনে হচ্ছে যে, আর শুভঙ্কর তো এমন একটা লোক, আমার কাছে মনে হয় পৃথিবীর সব জোকস উনি জানে। মানে হচ্ছে মানে হাসে না, কখনই হাসে না, কিন্তু উনি খুব সিরিয়াস পারসন হচ্ছে। ওনার কাজের ক্ষেত্রে উনি খুব সিরিয়াস। তবে সাধারণত গতানুগতিক ডিরেক্টরদের মতো উনি না। উনি যেমন হাসে না, তবে উনি কিন্তু হচ্ছে পাগলামো তৈরি করতে পারে অন সেটে। মানে আচ্ছা। উনি নিজে না হাসলেও মানে ওই মানুষকে- স্টেজের পাগলামোটা ওনার তৈরি করার অ্যাবিলিটি ওনার ভিতরে আছে। দ্যাটস ওয়াই হি ইজ দ্য শুভঙ্কর দা। ওকে। বাংলাদেশিরা তো অনেকেই গিয়েছে সেখানে, তো তাদের সাথে আপনার কেমন সময় কেটেছে এবং তাদেরকে কিভাবে ট্রিট করা হয়েছে মিরাকেল থেকে? মানে গ্রোমিং হাউসে যারা আমরা থাকি তাদেরকে বরাবরের মতো আসলে আমাদের কাছে মনে হয় না যে আমরা একটা অন্য একটা দেশে গিয়েছি। আচ্ছা। বা ওরা সবসময় আমাদেরকে গুডলি ট্রিট করে, খুবই নাইসলি। আর আরেকটা বিষয় হচ্ছে, তবে কম্পিটিশন তো থাকেই। দিন শেষে যেটা হয়, মানে এটা আমি আসলে অন ক্যামেরাই বলছি, দিন শেষে হয় যে পৃথিবীর কোনো রিয়েলিটি শোগুলো আসলে রিয়েলিটি নেই, আচ্ছা। রিয়েল না। এটা একদম মানে সত্য কথা। সবকিছু আগে থেকেই অ্যারেঞ্জ করা থাকে এবং আসলে মানে পুরোটা অ্যাক্টিং, তাই তো? একদম। এটা তো বাংলাদেশি রিয়েলিটি শো আমি অলরেডি 2টা করেছি। আমি ইন্ডিয়াতেও রিয়েলিটি শো করে আসছি, সেটা কমেডি হোক, সেটা আসলে কালচারাল হোক। যে কোনো কম্পিটিশনের ভিতরে পার্শিয়ালিটি কিংবা আসলে মানে একটু আসলে এই ব্যাপারটা আপনি কিভাবে দেখেন? মানে এই ব্যাপারটাকে আসলে খুবই বাজেভাবেই দেখি আসলে, যেটা হয় না। এবং এইটা মিরাক্কেলের ক্ষেত্রেও তা, শুধু মিরাক্কেল না, এটা আমরা যারা ওই মিরাক্কেল তো জি বাংলা একটা প্রোগ্রাম বানায় না, সারেগামাপা বানায়, দাদাগিরি বানায়, কিংবা আসলে ডান্স বাংলা ডান্স বানায়। অলরেডি বাংলাদেশ থেকে যারা আসলে সারেগামা পাতে গিয়েছিল বা ডান্স বাংলা ডান্সে গিয়েছিল, মিরাক্কেলের তো দীর্ঘদিন যাবৎ বাংলাদেশে পার্টিসিপেট দিয়ে জি বাংলা আসলে নিজেকে দাঁড় করিয়েছে। আমার কাছে মনে হয় যে মিরাক্কেল হিট হওয়ার পেছনে আসলে বাংলাদেশি পার্টিসিপেটদের অবদান 90%। এটা আসলে আমি অন ক্যামেরায় বলছি। আপনার কাছে কি এরকম মনে হয়েছে কখনো যে আপনাদের সাথে ইনজাস্টিস করা হচ্ছে কোনো একটা জায়গা থেকে? মানে খাবার দাবারে তো ইনজাস্টিস করে না, থাকাতেও করে না, আত্মীয়তাতেও করে না। ইনজাস্টিসটা হয় আসলে একদম ফাইনালে গিয়ে, না হয় আসলে এই মানে সব কিছু ঠিকঠাক, পরে শেষ সময়ে মনে হচ্ছে যে আসলে না, দিন শেষে আসলে আপনা তো আপনা হতা হয়, এরকম কিছু। আচ্ছা, আপনি তো বাংলাদেশে হাসু করেছেন, তারপরে মিরাক্কেলও গিয়েছেন। এবং বাংলাদেশেও যে এটা হয় না তা না, বাংলাদেশেও যে সকল কমেডি রিলিজ শোগুলোতে হয় সেখানেও আসলে অভ্যন্তরীণ অনেক পলিটিক্স থাকে, পার্টিসিপেটদের সাথে হয়, জাজদের অনেক আনফেয়ারিজম থাকে, এবং প্রডিউসারের যারা থাকে বা ডিরেক্টর যারা থাকে তাদের কলকাঠি মানে থাকে, সব জায়গায় সিন্ডিকেট থাকে, ব্যাপারটা এরকম? একদমই আসলে। এবং হচ্ছে গ্রোমারদেরও আসলে অনেক কলকাঠি থাকে। সবকিছু মিলিয়ে আসলে আমি বরাবরের মতো বলি, আসলে রিয়েলিটি শোগুলো মানে হচ্ছে ধীরে ধীরে বাংলাদেশ থেকে জনপ্রিয়তা হারানোর পিছনে একটাই কারণ, সেখানে আসলে সত্যিকারের প্রতিভা তুলে ধরা হয় না। কম্পিটিশন গিয়ে কি করব, আমার সাথে ইনজাস্টিস হইতে পারে, কিংবা হচ্ছে Injustice হতে পারছে। ভিতরে কিছু একটা হয়ে যেতে পারে, এরকমটা মনে করতে মানে পারে। এইটা হবে না, এটার গ্যারান্টি কেউ দিতে পারবে না। বাংলাদেশের যে কোনো রিয়েলিটি শো হোক, এটা গানের হোক, এটা নাচের হোক, এইটা যে কোনো রিয়েলিটি শো, যে কোনো মানে কম্পিটিশন। স্ক্রিনের বাইরে জগৎ একরকম, স্ক্রিনের ভেতরের জগৎ একরকম, এবং স্ক্রিনে আসার পরবর্তীতে যে বিষয়গুলো হয় সেটা আসলে যে কোনো প্রতিভাবান পার্টিসিপেটকে আসলে অনেক উপরেও নিয়ে যেতে পারে, আবার কাউকে কাউকে আসলে দুমড়ে মুচকে তার স্বপ্নকে ভেঙে দিতে পারে। এটাই আসলে হয়ে থাকে। আচ্ছা, আমি একটু জানতে চাইবো যে বাংলাদেশের যে অডিয়েন্স আছে এবং ভারতের যে অডিয়েন্স আছে, এই দুই দেশের অডিয়েন্সের মধ্যে অ্যাকচুয়াল পার্থক্যটা কোন জায়গায়, মানে মনে হয়েছে কিনা কোনো সময়? বাংলাদেশি অডিয়েন্সরা টেলিভিশনমুখী না, আচ্ছা। আর ভারতীয় যারা দর্শক আছে তারা টেলিভিশনমুখী। তো বাংলাদেশের আফটার প্যান্ডামিক বলি কিংবা আসলে 2018 সাল থেকে যেটা লক্ষ্য করা যাচ্ছে সেটা হচ্ছে বাংলাদেশের মানুষজন আসলে মোবাইল কেন্দ্রিক কন্টেন্টের দিকে বেশি ছুটছে। কিন্তু ভারতে এখনও দেখা যাচ্ছে তারা আসলে টেলিভিশনের উপর বেশি, তারা টেলিভিশন বেশি দেখে, টেলিভিশন রিয়েলিটি শোগুলোতে তারা ফলো করে। শুধু টেলিভিশন রিয়েলিটি শো না, যে কোনো প্রোগ্রাম, টক শো হোক, সেটা আসলে সিনেমা হোক, সেটা সিরিজ হোক, সেটা আসলে নাটক হোক, সেটা। তো বাংলাদেশে এখন বর্তমানে একটু যেটা হয়েছে সেটা আসলে আমরা মোবাইল কন্টেন্টের দিকে বেশি ঝুঁকে গেছি। ফলে যে আসলে আমার কাছে মনে হয় টেলিভিশনে যে টিআরপি
সেটা আসলে কমে গেছে। এটা আসলে আমি ওপেনলি বলছি। আপনি তো আপনার সাথে বাংলাদেশ থেকে তো অনেকেই হচ্ছে পারফর্ম করেছে, তার মধ্যে আমরা কয়েকজনের নাম একদম সহজে বলে ফেলতে পারি। আবু হেনা রনি, আনোয়ারুল আলম সজল, হ্যাঁ, আমি একটু জানতে চাইবো যে নাসির, শাওন মজুমদার। রাইট। আমি জানতে চাইবো যে আবু হেনা রনি এবং সজল, তাদের সাথে আপনার কম্বিনেশনটা কেমন ছিল সবকিছু মিলিয়ে আর কি? এরকম স্মৃতি সেরকম। দে আর সিনিয়র, মানে তারা খুবই আন্তরিক। এবং আমি একদম একটা সিক্রেট বলি, সেটা হচ্ছে মানে রনি ভাইয়ের সাথে আমার বেশ ভালো সম্পর্ক, সজল ভাইয়ের সাথেও ভালো সম্পর্ক। আমার মিরাক্কেলে অংশগ্রহণের পিছনে মানে সজল ভাইয়ের একটা পুশ আপ ছিল, মানে আনোয়ারুল আলম সজল ভাই এবং শাওন মজুমদার ভাই। তো পুশ আপটা খুব সহজ ছিল। তো ক্যাপিটাল FM একটা ছিল, ওইখানে আপনার একটা নাট বল্টু নামে একটা নিয়মিত শো করা হতো, আমিও মাঝে মধ্যে ওইখানে শো করতাম। তো সজল ভাই আমাকে খুব ভাবে বলতেছে যে মিরাক্কেলে অডিশন হবে, আচ্ছা অডিশন হবে, যেতে হবে, মানে অংশগ্রহণ করতে হবে, চেষ্টা করতে হবে, আসো দেখি কি করা যায়। তোমার তো অনেক দীর্ঘদিন যাবৎ এক্সপিরিয়েন্স আছে বা দীর্ঘদিন যাবৎ এটা নিয়ে কাজ করছো, চলো বসি কি কন্টেন্ট নিয়ে কাজ করা যায়। তো সজল ভাই আমার মনে আছে অডিশনের প্রায় 7-8 দিন আগে আমি ভেবেছি আমি অডিশন দিব না, বিশ্ববিদ্যালয়ে নয় তখন ব্যস্ত ভীষণ। তো সজল ভাই বলতেছে দিয়ে দেখো অডিশন, দেখো কি হয়। তো ওই যে একটা পুশ আপটা হইলো, সজল ভাই যে আমাকে ওই পুশ আপটা করেছিল, পরবর্তীতে রনি ভাই ওইখানে যখন অন স্পটে আমি অডিশন দিতে গেলাম, রনি ভাই আমরা তো আগে থেকে চিনি, রনি ভাই আমাকে বললেন যে ভালো কিছু করতে হবে, তবে মিরাক্কেলের অডিশনটা একদমই ফেয়ার হয়, মানে এটা একদম বাস্তবতা। না হলে সজল তৈরি হতো না, না হলে রনি তৈরি হতো না, নাহলে শাওন মজুমদার তৈরি হতো না, এটা একদম সত্য কথা। রনি ভাইয়ের একটা কথা বলি, রনি ভাই হাসো নামে একটি রিয়েলিটি শোতে বাদ পড়ে গিয়েছিল, বা তিনি হয়তোবা জানেন যে সে হাসোর পার্টিসিপেট ছিল, আচ্ছা, মানে সেইখানে এসে চ্যাম্পিয়ন রানার্স আপ বা কিছুই হয়নি। তো হাসো থেকে রনি ভাই যখন মিরাক্কেলে গেল, মিরাক্কেলে কিন্তু তার এক্স্যাক্টলি প্রতিভাটা আসলে উন্মোচিত হলো, প্রকাশ পেয়েছে। সো রনি ভাই বলল অডিশনের সময় ভালো করতে হবে। ভয় শুভঙ্কর দ্বারের রুমে গেলাম, তো নিজের যে যা বেস্ট জোকস ছিল বা বানানো কন্টেন্ট ছিল সেগুলো প্রেজেন্ট করলাম। প্রথমবার আসলে বললো ঠিক আছে কালকে আসো, পরে অডিশন দিলাম, পরের দিনই তিনটা অডিশন দিয়েছি। চতুর্থবার যখন অডিশন দিলাম, অডিশন দেওয়ার পর ঠিক আছে তুমি কি নিজে জোকস বানাও, আমি বলছি হ্যাঁ কন্টেন্ট রাইটিং তো করি, আসলে বানাই টানাই তো অবশ্যই। তখন উনি আমাকে বলতেছে ঠিক আছে ভালো জোকস রেডি করো, আর পাসপোর্ট আছে? তো আমি বলছি পাসপোর্ট নাই, করতে হবে, পাসপোর্ট নেই না, আচ্ছা ঠিক আছে বলে মানে ফাইলটা রেখে দিল। যাওয়ার সময় ডেকে দিয়ে বললো চিনি ছিল ওনার টেবিলের ভেতরে, বলতেছে আচ্ছা চিনি খাও। আমি জানি না কেন চিনি খাইতে বলছিল, চিনি খাইছি, পরের দিন দেখি কল। পরে বুঝতে পারলাম যে আসলে মানে মিষ্টি মুখ করিয়েছিল। আগে জানলে আমি 1 কেজি মিষ্টি আগেই নিয়ে রাখতাম, চিনি না খাওয়ায় আমাকে মিষ্টি খাওয়াতে পারতো। আচ্ছা, ওটা একটা সংকেত দিয়ে গেছে। তবে সত্য কথা, মিরাক্কেলের অডিশন সত্যিকারে ফেয়ার হয়, কিন্তু মানে আফটার শুটিংয়ের পরে ঘটনাগুলো আলাদা, কিন্তু অডিশনটা আসলে ফেয়ার করে, কারণ ওরা চায়। এবং আমি সহজ ভাষায় বলি, একদম পুরান ঢাকার ভাষায় কইতে গেলে যেটা হইব যে আপনি কখনো দেখছেন নি হচ্ছে ওই যে গ্যান্ডারি রস জ্যামরা হচ্ছে চিপড়ালায়, ওই গ্যান্ডারি রসের মতো চিপড়ায় মনে করেন ওরা হচ্ছে পার্টিসিপেট বাইতে আলায়, এরকম আর কি। আপনার সাথে আরও গল্প হবে, কিন্তু এখন দর্শকদের জন্য জোকস শুনতে চাই। মানে জোকস না, আমার লাইফের অনেক ঘটনা আছে মজার। সেটা হচ্ছে যে পুরান ঢাকার কথাই বলছিলাম, যে মানে পুরান ঢাকা এক সেলুনে গিয়েছি আসলে চুল বা ফেসিয়াল করতে গেছি। যাওয়ার পর আসলে দেখি এক মুরব্বী চাচা আসলে মানে মোজ দাড়ি এগুলো কাটতেছে আসলে। তো আমি তো সাধারণত মুরব্বীদের অনেক সম্মান করি, যথেষ্ট ভদ্র ছেলে আসলে, এইটাতে কোনো ধরনের কোনো নো ডাউট হচ্ছে। তো আমি বসছি, পত্রিকা পড়ছি, পেপার পড়ছি বা স্ক্রল করছি, এমন সময় চাচারে আসলে নাপিত বলতেছে চাচা আপনি কি মোচ রাখবেন? চাচা তো পুরান ঢাকার পুরাই খানদানি, কইতেছে রাখুম, মানে অবশ্যই রাখুম, এটা তো অঙ্গবংশের খানদানি মোচ। নাপিত কয় এই লন কই রাখবেন রাখেন বলে কাইটা ফেলাইছি। মানে বাস্তব অভিজ্ঞতা আসলে। আচ্ছা, স্ট্যান্ড আপ কমেডিয়ান তো এরকমই হয়, একদম রিয়েল লাইফ থেকে নিয়ে। মানে আরো শুনতে চাই। আমার এক বড় ভাই আসলে কোনোভাবেই মেয়ে পড়াইতে পারতেছে। আচ্ছা, মানে সে তাকে দিয়ে যে অ্যারেঞ্জ ম্যারেজ লাভ ম্যারেজ হবে না সেটা বুঝে ফেলছে। আচ্ছা, আমি এটা পরে যাও, মানে নিশ্চয়ই আপনার হেল্প নিয়েছিল যেহেতু মেয়ে পড়াতে পারতেছিল না, মানে ওইটা আসলে আমার হেল্প নেয় নাই। তবে আমি যেহেতু উনি পারতেছে না, আমি একটা ঘটকের নাম্বার ওনাকে দিয়েছিলাম। সেই ঘটকের নাম ছিল আসলে পাখি ঘটক।
খুবই ফেমাস ঘটক বাংলাদেশে, পাখি ঘটক। Okay. পাখি ঘটকের নাম্বার দিয়েছি, তো আমি আবার শিখিয়ে দিয়েছিলাম ঘটককে যে পাত্রীপক্ষ থেকে যা জিজ্ঞাসা করবে একটু বাড়ায় বাড়ায় বলবে, যাতে আসলে পাত্রীপক্ষটি ইমপ্রেস হয়ে যায়, ভাইয়ের বিয়েটা জরুরি, তাই না? তো আসলে পরে আমাকেও নিয়ে গেছে, আমরা পাত্রী দেখতেই গেছি, ড্রয়িং রুমে বসছি, পাত্রীর বাবা ঘটকরে জিজ্ঞাসা করতেছে ছেলে কি কোনো চাকরি বাকরি করে? ঘটক তো পুরাই ভাব পড়কা, চাকরি মানে ছেলে তো সকাল থেকে দুপুর পর্যন্ত এক চাকরি করে, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এক চাকরি করে, সন্ধ্যা থেকে রাত পর্যন্ত এক চাকরি করে। আচ্ছা, মানে পাত্রীপক্ষ তো ইমপ্রেস, 3টা চাকরি করে, এত এবিলিটি। তো এবার মানে হচ্ছে পাত্রীপক্ষ থেকে জিজ্ঞাসা করতে ছেলের কি কোনো বাড়ি বাড়ি মানে ছেলের নারায়ণগঞ্জে একটা বাড়ি, ধানমন্দিরে একটা বাড়ি, বসুন্ধরা একটা বাড়ি আছে। আচ্ছা। তো বড় ভাই চিন্তা করতেছে ঘটক কি ফাপ্পড় বেশি মারতেছে। তো এবার এইবার ঘটকরে আবার পাত্রপক্ষ থেকে পাত্রীপক্ষ থেকে জিজ্ঞাসা করতেছে আচ্ছা ছেলের কি কোনো গাড়ি টাড়ি আছে? গাড়ি মানে ছেলের 2টা গাড়ি আছে, লগে একটা লঞ্চও আছে সদরঘাটে। আচ্ছা। তো বড় ভাই চিন্তা করতেছে হায় হায়, ঘটক তো মানে একটু শিখিয়ে দিছিলাম, ঘটক ফাপ্পড় কি একটু বেশি মারতেছে, ফাপ্পড়টা একটু কমানো দরকার। বড় ভাই ঘটকরে ইশারা দেওয়ার জন্য একটু কাশি দিতেছে। এবার পাত্রীপক্ষ থেকে জিজ্ঞাসা করতেছে ছেলের কি কাশি? ঘটক কাশি মানে ছেলে তো যক্ষাও আছে। বাড়ায় বলতে বলতে এই বাড়ায় পর্যন্ত বলতে গেলে চলে আসলে গেছে। একটু বেশি বাড়ায় ফেলে। এরকম অনেক ঘটনাই আছে যে মানে এইগুলোই তো লাইফ, এগুলোই তো মজা লাইফ। পুরান ঢাকার মানুষরা কি এরকম নাকি? মানে পুরান ঢাকার মানুষ এরকম কিনা জানি না, তবে বাস্তবে এরকম অদ্ভুত ঘটনা ঘটে। তবে আমার এক পুরান ঢাকার চাচির কথা মনে পড়তেছে যে এক চাচি যে সে কি করতেছে, তার সাথে মানে দাওয়াত খেতে গেছি। ওই পুরান ঢাকার বাড়ি ঘর তো আসলে একটু মানে চিপা চাপা থাকে একদম। হ্যাঁ, কিন্তু ওদের আয়োজনটা আবার ছাদেই হয়, এটা ট্রেডিশন। মানে ছাদে প্যান্ডেল ট্যান্ডেল বানায় ওরা আয়োজন করবে। তুই চাচি খাইতে খাইতে তার চেয়ার নিয়ে পিছন থেকে পড়ে গেছে টেবিল থেকে। মর্মান্তিক ঘটনা। মানে হচ্ছে মানে তাকে 3 দিন হসপিটালে রাখা হয়েছে, খুবই মানে হচ্ছে 3 দিন পর তার জ্ঞান ফিরছে। পাশে চাচি তো খুব খুশি, সে আসলে বেঁচে আছে, তার জ্ঞান ফিরছে। তো হসপিটাল থাকা অবস্থায় চাচারা বলতেছে আল্লাহর কাছে হাজার শুকুর, একটু লাগে জানে বেঁচে গেছি। তো চাচা লগে লগে কইতেছে তুমি না হয় জানে বাচ্চ, ঠিক আছে, মাগার তুমি যে 3 বেটার উপরে পড়ছিল ওই 3 বেটার 3টাই মারা গেছে। মানে উনি কি মানে ওজন খুব বেশি ছিল না? মানে মানে ওইটা তো আমরা বডি শেমিং করবো না, হচ্ছে বডি শেমিং তো করা যাবে না। তো আবার চাচারাও কিন্তু অদ্ভুত থাকে পুরান ঢাকার। মানে এক চাচা মানে এক মেয়েকে ডাকছে, ভার্সিটি পর এক মেয়েকে ডেকে বলতেছে এই মেয়ে তুমি যে এত ছোট ছোট ড্রেস পরে বেরিয়েছো, তোমার আম্মু কি জানে? মেয়ে কয় আল্লাহর কসম চাচা, আম্মু যদি জানতে পারে ওনার ড্রেস পরে বেরিয়েছে তাহলে তো আমার খবর আছে। মানে একটু সেন্সিটিভ টাইপের থাকে না, হচ্ছে এই তো হচ্ছে পুরান ঢাকা নিয়ে আরো কিছু শুনতে চাই। পুরান ঢাকার মানে আপনি এটা বলেন তো, পুরান ঢাকার আমি রিসেন্টলি আমার এক ভাইয়ের সাথে দেখা হয়েছে, জিজ্ঞেস করলাম ভাই কেমন আছেন, আমাকে বলতেছে আবে হালা ভালো আছি। মানে আব্বে হালা ভালো আছি, মানে না পুরান ঢাকারা কথায় কথায় গালি দেয় না, এটা আন্তরিকতা, এটা আন্তরিকতা, এটা আসলে তাদের ভালোবাসা হচ্ছে। আমার কাছে মনে হয় যে আমি পুরান ঢাকায় যারা শিক্ষার্থী পড়াইতে যায় বুঝছেন, পোলাবেদগুলো তো অনেক পোংটা থাকে, মানে খুবই পোংটা থাকে ভাই, বিশ্বাস করবেন না। ওরা সদরঘাটের আশপাশে বড় হয় ভাই, হচ্ছে ওই জায়গায় মনে করেন মানে সদরঘাট থেকে যারা আসলে আসে তাদেরকে মনে করেন একদম বেচা খেতে পারবে, এরকম পোলাবাই তো আছে পুরান ঢাকায়। তো এরকম এক ছেলেরে আসলে একবার পড়াইতে গেছিলাম, আমার খুব শখ ছিল যে বিশ্ববিদ্যালয়ে উঠছে আসলে সবাই টিউশনি করায়, আছে টিউশনি করতে গেছি। টিউশনি করতে যাওয়ার পর ওই ছেলের প্রথম দিন কি পড়াবো চিন্তা করলাম যে আসলে ওর আইকিউ নেওয়া যাক। তাই আমি বললাম আচ্ছা আজকে তোমাকে পড়াবো না, তোমাকে একটা কিছু বেসিক প্রশ্ন করি। আচ্ছা ধরো তুমি জঙ্গলের রাস্তা দিয়ে হাইটে যেতেছো, হঠাৎ তোমার সামনে আসলো একটা বাঘ, তুমি কি করবা? বলে স্যার আমি পানিতে লাফ দিব। আমি বললাম বাহ ভেরি গুড, তুমি পানিও পেয়ে গেছো, জঙ্গলে তো পানি থাকতে পারে, আচ্ছা তোমার ট্যালেন্ট তো ভালো। আচ্ছা ধরো বাঘটাও পানিতে লাফ দিছে, তখন তুমি কি করবা? বলে স্যার আমি ডাঙায় উঠবো। বললাম বাহ, মানে হচ্ছে তো আটকানো যাচ্ছে না। আচ্ছা ধরো বাঘটাও আসলে ডাঙায় উঠছে, তখন তুমি কি করবো? স্যার আমি গাছে উঠবো। আমি বললাম বাহ, পোলা তো আসলেই ট্যালেন্টেড আছে, কোনোভাবে আটকা। আচ্ছা ধরো বাঘটাও গাছে উঠছে, তখন তুমি কি করবা? আমার দিয়ে কইতো স্যার সত্য করে রাখুন, আপনি আমার পক্ষে না বাঘের পক্ষে, আপনি তো আমার বাইরেই ছাড়বেন। আমারও জানার প্রশ্ন, সত্যিকার অর্থে আপনি আইকিউ পরীক্ষা নিচ্ছেন নাকি সত্যিকার অর্থে তাকে মারার জন্য, বাঘ দিয়ে মারার জন্য? পুরান ঢাকার মেয়েরা তো আরো ডেঞ্জারাস। মানে এক মেয়েকে পড়াইতে গেছি, মানে ক্লাস 9-এ পড়ে আসলে, মানে ওরকে গত 3 মাস যাবত পড়াচ্ছি। 3 মাস পর একদিন আমাকে বলতে স্যার আপনি কি আমার চোখের ভাষা বোঝেন? আমি তো অবাক হয়ে গেছি, এইসব কি বলতেছে। আমি বললাম শোন, তোর গত 3 মাস যাবত পড়াচ্ছি, তোর হাতের লেখাই বুঝলাম না, আবার চোখের ভাষা। অদ্ভুত হয় লাইফে, হচ্ছে মানে 3 মাস পড়াইছেন, 3 মাস পড়া ছাত্রীকে পড়াইছেন। কিন্তু ছোটবেলায় আমিও দুষ্ট ছিলাম, আমারও অনেক দুষ্টুমি ঘটনা আছে। আমার এক শিক্ষক আমার মানে হচ্ছে বাসার দিকে আসতেছে,
ওই শিক্ষকের প্রতি আমার একটা অভিমান ছিল। আমি সকল শিক্ষকদের আসলে শ্রদ্ধা রেখেই আসলে ওই ঘটনাটা বলছি। তো ওই শিক্ষক মানে আমার বাসার দিকে আসতেছে, কেন আসতেছে জানি না, বিচার দিতে আসছে না কি করতে আসছে জানি না, রাস্তায় দেখ। তো উনি আমাকে দেখেই বলতেছে, এই তোমার বাসায় তো যেতেছে, হ্যাঁ তোমার নামে আসলে বিচার আছে, তুমি গতকালকে ঢিল মাইরা আমার বাড়ির জানালার কাজ ভাঙছো কেন? আমি বললাম, স্যার আমার কি দোষ আছে, আপনি তো মাথাটা নিচু করে ফেলছেন। মানে আমি অতটাও দুষ্ট না, ততটা আপনি বাঁচায় দিয়েছেন। বাঁচাই দিছে। এবং আমার বাবা মা আমাকে প্রচণ্ড ভালোবাসে, প্রচণ্ড ভালোবাসে, এবং তাদের মধ্যে ভালোবাসা কম্পিটিশন হয়। কেমন কম্পিটিশন? আমার বাবা মা এতটাই ভালোবাসে, মাঝে মধ্যে তাদের মধ্যে ঝগড়া হয়। ঝগড়ার বিষয় হচ্ছে আমি কাকে বেশি ভালোবাসি। আমার মা বলে ছেলে আমাকে বেশি ভালোবাসে, বাবা বলে ছেলে আমাকে বেশি ভালোবাসে। এই নিয়ে তাদের মধ্যে একদিন ঝগড়া, মানে হচ্ছে এই ঘটনাটা আমি পরে জানতে পারছি। তো ঝগড়া, তো বাবা বলতেছে না ছেলে আমাকে বেশি ভালোবাসে, মা বলতেছে না ছেলে আমাকে বেশি ভালোবাসে। তো একটা পর্যায়ে বাবা সিদ্ধান্ত নিল, ঠিক আছে মানে একটা কাজ করব, ছেলে যখন স্কুলে যাবে পিছন থেকে একটা ঢিল মারবো, ছেলে যদি বলে ও মা গো তাহলে বুঝবো তোমাকে বেশি ভালোবাসে, আর যদি বলে ও বাবা গো তাহলে বুঝবো আমাকে বেশি ভালোবাসে। বাবা তো আসলে খুবই ট্যালেন্টেড, বাবা চিন্তা করছে একটা আইডিয়া বের করেছে, আসলে পরীক্ষা করতে হবে তো ছেলে কাকে বেশি ভালোবাসে। তো আমি স্কুল দিয়ে যাচ্ছি, মানে পিছন দিয়ে দেখি বাবা, আমি তো দেখি নাই, দেখি কে জানি একটা ঢিল মারছে পিছনে। আমি ও মা গো বলি নাই, ও বাবা গো বলি না, আমি পিছনে করে ওই কোন শালায় মারছিস রে। মানে মানে আমি পরবর্তীতে দেখতে পেয়েছি যে আমার বাবা, কিন্তু আসলে আমি অতটাও দুষ্ট না, আমার বাবা আমাকে যথেষ্ট ভালোবাসে। আচ্ছা, হ্যাঁ, না ডেফিনেটলি আপনি যে দুষ্ট না এটা হচ্ছে সবাই জানে। আমি আর নতুন করে কি বলবো, খুবই ভালো মানুষ। আপনি টিউশনি করিয়েছেন, ছাত্রীও পড়িয়েছেন, আরো কিছু এক্সপিরিয়েন্স আছে যে চিঠি, তারপরে না ওই চিঠি তো পার হয়ে গেছে, চোখের ভাষার কথা বললেন, চোখের এরকম কিছু এক্সপিরিয়েন্স আছে যে হ্যাঁ মানে চিঠি নাই ছোটবেলায়, মানে আমার আসলে আমি মানে আমি ছাত্রী পড়িয়েছি, ছাত্রী এরকম ঘটনা নেই, কিন্তু যেটা হয়েছে যে আমি এক শিক্ষকের প্রেমে পড়েছিলাম শিক্ষকের প্রেমে শিক্ষিকার প্রেমে পড়েছিলাম। শিক্ষক তো কমন জেন্ডার, আমি ওটা মিন করি নাই। আমি এক শিক্ষিকার প্রেমে পড়েছিলাম, খুবই সুন্দরী হচ্ছে, যেটা আসলে আমি জানি না এটা আসলে ওই শাহরুখ খান সুন্দরী না হলে তার আপনি প্রেমে পড়তেন না, সুন্দরী, এবং হচ্ছে আমাকে খুব টেক কেয়ারিং করতে। আমি তাকে একটা চিঠি লিখছি, গালে টান দিত এরকম, মানে এরকম গালে টান দিত হচ্ছে, মানে খুব আদর টাদর করতে। চিঠি লিখছি প্রথমবার ক্লাস 2 এ পড়ি আসলে, ক্লাস 2 তে থাকতে চিঠি লিখছি আমি প্রেমের ম্যামকে মনের ভাষা আসলে কেমনে প্রকাশ করবো, চিঠি লিখে আসলে চিঠি লিখছি। চিঠি লেখার পর আসলে ম্যামকে দিয়েছি। আমি তো লজ্জায় 3 দিন স্কুলে যাইনি। লিখছিলেন কি এটা? মানে ওইটা বলতাছি আসলে 3 দিন স্কুলে যাইনি। 3 দিন পর ম্যাম আমাকে ডাকাইছে, ডাকানোর পর আমার বানানগুলো সংশোধন করে দিয়ে আমার চিঠিটা ধরাই দিচ্ছে। মানে বলছে কি লিখো, লেখা বোঝা যায় না, এনাও এই বানানগুলো ঠিক করে নিয়ে আসো। মানে ওই প্রথম আসলে ছ্যাঁকা খাইছিলাম আমার জীবনে, প্রথম ছ্যাঁকা শিক্ষিকার কাছ থেকে। এর পরবর্তীতে আরো কমিউনিকেশন হয়েছে কখনো? ওইটা তো আসলে তো ছিল, মানে ওইটা বাদ দিয়ে, পড়াশোনা বাদ দিয়ে না, ওইটা তো আসলে ওই ধরনের কমিউনিকেশন বড় হওয়ার পরে বুঝতে পারছি আসলে শিক্ষিকা তো আসলে জীবনে প্রথমবার প্রেমে পড়া হয়েছে, তাও একজন ম্যামের প্রেমে পড়া হয়েছে। ভেরি নাইস, ওয়ান্ডারফুল। মজার বিষয় হচ্ছে উনি মানে আমার বাংলা সংশোধন করে দিচ্ছিল, মানে বানান চিঠি, মানে উনি পড়তে পারে নাই, এই কারণে বানানগুলো ঠিক হয়েছে, যে এই বানানগুলো সংশোধন করে দিয়ে আসো। আচ্ছা, ওকে, গ্রেট। মানে এরকম মানে বানান পরবর্তীতে সংশোধন করে আবার দেওয়া হয়েছে? না, ওই তখন লজ্জায় আসলে কিছু বলি নাই হচ্ছে। লজ্জা না, আসলে ওই আবেগ আসলে এক সময় নেড়া একবারই বেলতলায় যায় আসলে, এরকম কিছু। এই যে আপনি মিরাক্কেল করতে করতে, হাসোতে প্রোগ্রাম করতে করতে, এবং আপনি বইও লিখেছেন অনেকগুলা। হ্যাঁ, বই লিখেছি। এখন আপনি হাসাহাসি, মানুষকে হাসাচ্ছেন, মানুষ মজা পাচ্ছে, বই পড়াচ্ছেন, মানুষ বই পড়ছে, সেখানেও আপনার একটা পাঠক তৈরি হয়েছে। তো এই যে আপনি একজন জনপ্রিয়, মিডিয়াতে বলেন, অনলাইনে বলেন, অফলাইনে বলেন, সব জায়গায় আপনি জনপ্রিয়। তো জনপ্রিয় হওয়ার পরে আসলে আপনার ফিলিংটা কীরকম? মানে আমি কখনোই নিজেকে আসলে জনপ্রিয় ভাবি না, মানে আমার কাজগুলো যেগুলো ভালো লাগে সেগুলো আমি করতে পছন্দ করি। আর সাধারণত যেটা হয়, কমেডিটা আসলে আমি প্রথমেই বলেছি, সেটা হচ্ছে যে শখের বসে এসেছিলাম। তো কমেডির পাশাপাশি আসলে আমার বই পড়তে ভীষণ পছন্দ। আমি প্রচুর বই পড়ি, এবং ছোটোবেলা থেকেই বই পড়ি। তো বই পড়ুয়া বেশি, লিখুয়া কম। তো যখন বড় হলাম, মিরাক্কেল করলাম, তো আমার
মনে হলো যে মিরাক্কেলের জার্নিটা নিয়ে একটা বই লিখি, কারণ অনেকেই জানতে ইচ্ছে করে মিরাক্কেলের ভেতরে বাইরের নানান গল্প, যে ভেতরে কিভাবে হয়, মিরাক্কেলে কিভাবে যেতে হয়, পার্টিসিপেটটা কি করে, সবার একটা grooming আগ্রহের house-এ জায়গা একটা থাকে। আগ্রহের জায়গা থাকে, শুটিংয়ে কি হয়, বীর আফসার আলীর বৈশিষ্ট্য কেমন, হ্যাঁ, গ্রুমিংয়ে কি হয়, আদৌ কি মানে এটা খুব রিয়েল কিনা, এই ভেতর বাইরে একদম সত্য তুলে ধরার জন্য আমি একটা বই লিখেছিলাম, যে বইটার নাম হচ্ছে মিরাক্কেল এক্সপ্রেস। তো 2022 সালে যখন আমি এই বইটা লিখি তখন আসলে দেখি হিউজ রেসপন্স, এবং এই বইটা তৎকালীন সময় রম্য ক্যাটাগরিতে একটা অনলাইন প্ল্যাটফর্ম ছিল, সেই অনলাইন প্ল্যাটফর্মে আসলে বইয়ের প্ল্যাটফর্ম, এটা সবাই জানে এই যে কোথা থেকে বই কেনা হয়। হ্যাঁ। তো সেই প্রমোশন আর না করি। হ্যাঁ, তো সেইখান থেকে আসলে দেখি এটা বেস্ট সেলিং এ চলে গেছে, এবং হচ্ছে প্রকাশক আমাকে 10 দিন পরে বলতেছে যে ভাই বই তো শেষ। আমি অবাক যে বই কিভাবে শেষ হলো, যে প্রথম আসলে বই লেখা, প্রথমবার আসলে বই লিখে আসলে এত অল্প সময় মানে অল্প সময় বই স্টক আউট হয়ে গেছে, এটা আসলে আমার এক ধরনের ভালো লাগা। এর পরবর্তীতে তো আরও বই লিখেছিলাম, ফিলিং চিলিং, সেটার রেসপন্সও খুব ভালো ছিল। এরপরে হচ্ছে কমেডি ধরন, আমাদের রম্য বই লিখতে বেশি পছন্দ করি, সবাই তো বিভিন্ন ধরনের বই পড়ে, আমার কাছে মনে হয় রম্য গল্প, ছোট ছোট কন্টেন্ট, এগুলো মানুষের একটা চাহিদা আছে, ভিন্ন ধরনের একটা অডিয়েন্স আছে। তো এরপরে ফিলিং চিলিং লিখেছিলাম, লাফটার ফিলিং চিলিং এর ব্যাপারটা কি আসলে এখানে কি ছিল? নামটাই তো ফিলিং চিলিং, একটা অন্যরকম ব্যাপার, যে নামটা আসলে একটু মানে মজার ছলেই দিয়েছিলাম, যে আমি আসলে ভেবেছিলাম যে যেই বইটা আসলে ফিল নিয়ে চিল করতে করতে পড়া যায়, মানে চিল করতে করতে পড়া যায়, মানে কোনো ধরনের বোরিং হবে মানে বোরিং না হওয়ার মতো, আসলে যে থাকে না যে কিছু বই পড়লে আসলে খুব মানে মুড ভালো হয়ে যায়, এই টাইপের কিছু আমি চেয়েছিলাম, ছোট ছোট কন্টেন্ট, যে গতানুগতিক যেই কন্টেন্ট আমরা সাধারণত জোকস বলতে যেগুলো বুঝি, কৌতুক বলতে যেগুলো বুঝি, আমরা গুগলে যেগুলো পাই বা পত্রিকায় যেগুলো পাই বা ম্যাগাজিনগুলোতে যেগুলো পাই, সেই ধরনের কন্টেন্ট না। আমরা যারা ইয়াং আছি বা আমরা যারা একটু আপডেট আছি বা আমরা যারা মানে আসলে সময়ের সাথে সাথে আমাদের যাদের কমেডি টেস্ট চেঞ্জ হয়েছে, তাদের জন্য আমার আসলে এই ধরনের বই ছিল। ওইটার রেসপন্সটাও খুব ভালো ছিল, ফিলিং চিলিং। তো পরবর্তীতে যেটা বইটা লিখেছিলাম এটারই সিকোয়েন্স, লাফটার চ্যালেঞ্জ, ওইটারও আসলে রেসপন্স ভালো ছিল। এরপর আমার মনে পড়লো, যাক বাবা, আমার তো আসলে মানে কবিতা লেখারও শখ ছিল। আচ্ছা, মানে আমি সাহিত্য থেকেই সব কিছুই বাদ রাখেন নাই, মানে বাদ রাখা না, মানে শখের বসে, আবার যাই করছে আমি শখের বসে। এবং আমি করছেন, হ্যাঁ, মানে ওইটা এ ধরনের শখ নাই, কিন্তু শোক আছে। মানে আমি এই শখ পূরণ করতে যে আমি শখে পড়তে চাই না, SHOCK, শখ হচ্ছে। আমি আসলে চাই জীবিত থাকতে, আরো বেশ কিছুদিন জীবিত থাকতে চাই, জীবিতদের ভিড়ে। যারা বিবাহিত আছে তাদের প্রতি আমার বরাবরের মতো আসলে সহমর্মিতা, দয়া, মায়া, এগুলো আসলে বেশি কাজ করে। এবং যারা বিবাহিত তাদের সাথে আমি তর্কে যাই না। আচ্ছা, কেন? কারণ তারা মানসিকভাবে আসলে মানসিকভাবে, বিশেষ করে ছেলেদের ক্ষেত্রে, মানে মেয়েরা ভালো থাকে আর মেয়েদের বউ থাকে না, হচ্ছে ছেলেরা খুব কষ্টে থাকে। আমার এক বড় ভাইয়ের কথা মনে পড়ে, এক বড় ভাই বিয়ের পর দেখি খুব হ্যাপি, সে সব সময় আসলে বিয়ে নিয়ে খুব হ্যাপি। আমি তো অবাক হয়ে গেছি, ভাই এত হ্যাপি কেমনি? না, আমার অবাক কাণ্ড, যে এত তো হ্যাপি থাকার কথা না। আমি বললাম যে ভাই, এই যে বিয়ের পর যে আপনি এত সুখী, এটা রহস্য কি? তো বলতেছে, শোন, বিয়ের পর সুখী হতে চাইলে মনে রাখবি 3টা কথা সবসময় মাথা রাখবি। আচ্ছা, আমি বললাম ভাই কি কি? বলতেছে, শোন, প্রথমত বউ যা বলবে তা অক্ষরে অক্ষরে পালন করবে, উঠতে বললে উঠবি, বসতে বললে বসবে, এবং শপিং করতে চাইলে সবসময় শপিং করে দিবি। 2 নাম্বার, বউয়ের যদি মনে করো ঘুরতে মন চায়, ঘুরতে নিয়ে যাবা, শ্বশুরবাড়ির সবাইকে মন রক্ষা করবা, আরও অনেক কিছু, এগুলো মেনটেন করবা। আর 3 নাম্বার আমি বলি, ভাই 3 নাম্বারটা দাঁড়া, তোর ভাবি শিখিয়ে দিছিল, একটু জিজ্ঞাসা করে আসে বলি। মানে জানি না, মানে এই জন্য আপনি আসলে বিয়েটা করতে যাচ্ছেন না? মানে বিয়েটা করতে চাচ্ছি না তা না, মানে বিয়েতে একটা সময় করতে হবে, কারণ এই বিয়েটা আসলে বিয়ের যে রিং পরানো যেটা আসলে সেটা হচ্ছে পৃথিবীর সবচেয়ে স্মলেস্ট হ্যান্ডকাপ। তো আমিও চাই আসামি হতে, শুধু স্বামী না হয়ে আসামি হওয়াটাই বেশি জরুরি। আমরা দোয়া করি, দোয়া করেন। পছন্দ, মানে ওরকম কাউকে পছন্দ করে রেখেছেন? আর এরকম কারো পছন্দ নাই, আমি আসলে এখনো টুলেট লাগিয়ে রাখছি, মন ভরা হবে। ও আচ্ছা, মানে বিয়ে তো করবেন, তো আমরা যদি বিজ্ঞাপন দিতে চাই যে হ্যাঁ আফনান রাশেদ বিয়ে করতে পাত্রী চাই, তো বলেন যে কেমন পাত্র? সহজ কথায় আসলে যোগ্য পাত্র হারালে কাটতে হবে আড়ালে। আপনারা যারা আসলে বিবাহযোগ্য নারী আছেন, আর আমি যতটা আসলে অন স্ক্রিনে মজা করি ততটাই আসলে একজন হাজব্যান্ড ম্যাটেরিয়াল, একজন প্রেমিক ম্যাটেরিয়াল, প্রেমিক পুরুষ বলতে গেলে। সো যারা আসলে সত্যিকারের অর্থে আসলে আমার মতো আসলে এ ধরনের পুরুষ খুঁজছেন, তাদের জন্য
একদমই দরজাটা খোলা, আপনারা এই সুযোগটা লুফে নিতে পারেন। তাদের জন্য কয়জনের কথা বলছেন আপনি? মানে অডিশন নিব না, ও আচ্ছা, অডিশন নেবেন। মানে যেহেতু রিয়েলিটি শো থেকে উঠে আসছি, হ্যাঁ, 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 আপনি তো- মানে ওই অডিশনের ভাইবটা তো যায় না। হ্যাঁ, ডেফিনেটলি। তো এই যে কিরকম পাত্রী কিরকম হইতে হবে? পাত্রীর মতো হতে হবে। অডিশনে যদি আসে, হ্যাঁ, হ্যাঁ। তো প্রথমে তাকে কি প্রশ্ন করবেন? আপনি তো একজন একজন করে সিরিয়াল নেবেন, তো প্রথম প্রশ্ন কি থাকবে? প্রথম প্রশ্ন যেটা থাকবে, রান্না পারে কিনা। রান্না পারে কিনা? রান্না আচ্ছা, পারে কিনা okay. আসলে, কারণ আসলে মানে দিন শেষে আসলে বউয়ের হাতে রান্না খাওয়াটা আসলে খুব জরুরি। এটা মানে কই আলাপে যাচ্ছি আমরা। আচ্ছা, মানে okay. বউয়ের হাতে রান্না খাওয়াটা খুব জরুরি খুব আসলে। দরকারও। হ্যাঁ হচ্ছে, বা দ্বিতীয় হচ্ছে এই আপনি তো। কোনোভাবে আমাকে ট্রিগার করতেছেন? না না না, হচ্ছে ওই মানে আমি ব্যক্তি হিসেবে যথেষ্ট ভালো। মানে রান্না জানাটা খুব জরুরি। আর দ্বিতীয় হচ্ছে এরকমই মানে এবং একটা রান্না একটা ভালো, এবং হ্যাঁ, দরকার। খুবই সবচেয়ে ভালো কথা হচ্ছে এডুকেটেড হতে হবে, নিজের পরিবারকেও ভালোবাসতে হবে, আমার পরিবারকে আপন করে নিতে হবে, দ্যাটস ইট। আচ্ছা, ওকে, থ্যাংক ইউ। আমরা একটু আরও একটা জোকস আমরা শুনতে চাই। কি কি ধরনের জোকস বলেন, টপিক বলেন। আচ্ছা, আপনি আমাকে নিয়ে একটা জোকস বলেন তো। আপনাকে নিয়ে জোক হচ্ছে, কি ধরনের জোক শুনবেন বলেন। হচ্ছে আপনার ইচ্ছা, বলেন। বিয়ে করছেন? না। না, বিয়ে করেন নাই না। আসলে, ওই অভিজ্ঞতা নাই। হচ্ছে আমার এক মানে বিয়ে তো করেন নাই, তাই না? আপনাকে নিয়ে তো আসলে আমি চাচ্ছি, আপনাকে আমার অনেক অনেক পছন্দ করি, আপনাকে নিয়ে না বলে আমি আসলে আমার এক বড় ভাইয়ের ঘটনা বলি। যে আচ্ছা, আমার এক okay. বড় ভাই আসলে ওই যে যে আসলে শেষ পর্যন্ত তার বিয়েটা হয়েছে, হ্যাঁ, হ্যাঁ, ফাইনালি হয়েছে। ফাইনালি বিয়ের হওয়ার পর আসলে বাসরাত, ফুলসজ্জা রাত। আচ্ছা, ফুলসজ্জা রাত আসলে ভাবিকে যেই ছুতে যাবে, ভাবি বলতে চাই খবরদার তুমি আমাকে ছুবা না। তো ভাই বলতেছে কেন, মানে আমরা তো এখন স্বামী স্ত্রী। বলতেছে না, আম্মুকে ওয়াদা দিচ্ছি বিয়ের পরে সব ছেড়ে দিব। আচ্ছা। মানে হচ্ছে আমি অনেকদিন পর আসলে এই ধরনের কিছু বলতেছে, কিন্তু একটা সত্য ঘটনা আছে। পরের দিন ভাই কি করছে, আসলে নতুন নতুন বিয়ে হলে সাধারণত কি ছেলেদের মনে একটু উতলা থাকে, হ্যাঁ। তো ভাবি রান্নাঘরে রান্না করতেছে, ভাই কি করতেছে, পিছন থেকে ভাবিকে জড়ায়া ধরছে। তো ভাবি Romantic scene. তো খুব একটা অদ্ভুত সিচুয়েশনে পড়ে গেছে। ভাবি বলতেছে এই তোমাকে না বলছি যখন তখন আমাকে এরকম সবার সামনে এইভাবে হঠাৎ করে জড়ায় ধরবা না। তো এটা শোনার সঙ্গে সঙ্গে পাশ থেকে কাজের বুয়া বলতেছে হপা ঠিকই কইছেন, আমি তো বাইজান এই কথা বুঝাইতে বুঝাইতে হয়রান হয়ে গেছি। আপনার বড় ভাইয়ের তাহলে এই অবস্থা? মানে 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 আমার আপন বড় ভাই না, আমার না, না, আপন না, বড় ভাই ওই যে, ভালো ওই তো, হতো। ওই তো আপনার পুরান ঢাকার বড় ভাই। পুরান ঢাকার বড় ভাই, এবং হচ্ছে আপনিও আমার বড় ভাই। তা আপনি আমাকে কোনো কিছু মিন করিয়েন না। না, আপনাকে কোনো কিছু মিন করতে চাই না। আমিও খুব ভালো মানুষ। এটা আসলে আমি বিয়ে করতে চাই অবশ্যই। এটা 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 বিয়ে তো কয়টা ভালো। করবেন? আচ্ছা, ওকে, আমরা নন ভেজ আরেকটা শুনি। মানে কয়টা বিয়ে করবেন বলেন? বিয়ে কয়টা করব, এই যে এটা এখন মানে একদম এবার আমার পালা হচ্ছে। প্রোডিউসার স্যার, আমি একটু সময় নিয়ে নিচ্ছি। মানে হোস্ট কি চেঞ্জ নাকি? মানে হোস্ট চেঞ্জ রাইট নাও, হোস্ট চেঞ্জ। আপনি তো host, দর্শক আপনি তো সবাইকে স্বাগত জানাচ্ছি আবার স্পটলাইট প্রোগ্রামে। এই মুহূর্তে আমি হয়ে যাচ্ছি হোস্ট, এবং আমার পাশে বিপরীত যে মানুষটি আছেন তিনি হয়ে যাচ্ছেন আজকের গেস্ট। প্রশ্ন করা খুবই সহজ, answer দেওয়া প্রশ্ন খুবই করা খুবই সহজ, আনসার দেওয়া খুব কঠিন। টিক টিক ওয়ান, আমরা ফার্স্ট প্রশ্ন করব আপনার কাছে। প্রথম প্রশ্ন, বিয়ে কবে করছেন? শীঘ্রই। শীঘ্রই বিয়ে করছেন। পাত্রী কি পছন্দের আছে? খুঁজতেছি আর কি। খুঁজতেছেন। ওই যে হচ্ছে বিজ্ঞাপন। 3জন মেয়ে আমাকে আমার কথা কিছু বলছে আপনাকে? আপনার কথা বলেছে। আচ্ছা, okay. 3জন মেয়ে আমাকে আপনার ব্যাপারে কিছু অভিযোগ আমার দিয়েছে, কথা গুরুতর বলছে। অভিযোগ অভিযোগ দিয়েছে। আচ্ছা। তার ভিতরে নাম্বার 1 গুরুতর অভিযোগ, সেটা হচ্ছে আপনাকে ফ্ল্যাট করতে পারেন না। ইজ ইট রাইট? এটা খুব ডিফিকাল্ট, আমি এটা পারি না, মানে, পারি না। দ্বিতীয়ত- এই জন্য আমাকে মেয়েকে আমাকে পছন্দ করে না। হচ্ছে এটা একটা বড় আপনাকে মেয়ে পছন্দ করে না। হ্যাঁ, মানে আমি তো যেভাবে কথা বলতে হয় রোমান্টিক, মানে অনেক ধরনের কনভারসেশন, মানে আপনি আনরোমান্টিক আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, হ্যাঁ, ওই পারি না আর কি। আপনি পারেন না হচ্ছে, এটা ঠিক খুব- আছে। মেয়েরা আমার তাকেও না, মানে আপনি জানেন আমার সোশ্যাল মিডিয়াতে দেখবেন যে কমেন্টও করে না বলছেন। মানে এই কমেন্টও করে না, মেয়েরা কমেন্ট করে না। না, মানে আপনার অ্যাজ সুন অ্যাজ পসিবল পার্লারে যাওয়া উচিত। পার্লারে যাওয়া উচিত। আচ্ছা, আরো সাজা দরকার। আরো সাজা দরকার। আচ্ছা। বেশি বেশি সাজবেন হচ্ছে, সাজতে যে আবার শাড়ি পরিয়েন না। ও আচ্ছা, দ্বিতীয় আপনি কি প্রশ্ন। মানে আপনি কি মিন করতেছেন? না, আমি বুঝতেছি না। আমি অমন কিছুই মিন করছি না, টক ব্যাগে থেকে কিছু পরে আসছে। আচ্ছা, দ্বিতীয় প্রশ্ন, এত পেশা থাকতে কেন সাংবাদিকতা আসলেন? এত পেশা থাকতে সাংবাদিকতায় অপশন দিব? আচ্ছা, হ্যাঁ। 1, এই পেশায় অনেক টাকা ইনকাম করা যায়। 2, এই পেশায় মেয়েদের পটানো খুব সহজ। 3, এই পেশায় নিজেকে মানে হচ্ছে দর্শকদের কাছে পৌঁছানো
সহজ কোনটা? ফাইনাল যেটা বললেন লাস্ট যে অপশনটা, এটা হচ্ছে সহজ। কোন টাইপের দর্শক, ছেলে দর্শক না মেয়ে দর্শক? না না, সেটা ডিফারেন্ট হইতে পারে, সেটা ম্যাটার না যে ছেলে কিংবা মেয়ে, সেটা ম্যাটার না, কিন্তু আপনার কাছে journalism- ছেলে মেয়ে কোনো ম্যাটার না করতেছে না না, হইলেই চলে? না না, আমার অডিয়েন্স হিসাবে প্লাস হচ্ছে আমার Audi- মানে আমি যাদের কাছে রিচ করতে চাই, তো সবচাইতে স্মরণীয় ঘটনা যেটা আপনার কাছে সবসময় মনে হয় যে কোনো না কোনো সময় কি আপনার মনে হয় সেই ঘটনাটা, বা এরকম ব্যক্তি যাদেরকে খুব বেশি মিস করেন? ও ব্যক্তি হিসাবে যেটা হচ্ছে যে ওই মিরাক্কেলে যে গ্রোমিং হাউসটা ছিল সেইখানে নিচে একটা চায়ের দোকান ছিল। তো চায়ের দোকানে একজন চাওয়ালা ছিল, তার সাথে আমার খুবই ভালো সাক্ষাৎ হয়েছিল। তো মানে ওই যেটা হয়েছিল যে ওনার সাথে প্রচুর আড্ডা দিতাম, প্রচুর গল্প হতো, এবং ইভেন ওনার বাসাতে আসলে কয়েকবার দাওয়াতও খেয়েছি। তো মিরাক্কেলের পরিবারের বাহিরে অনেকের সাথে খুব ভালো সাক্ষাৎ হয়েছিল, সে হচ্ছে চাওয়ালা। তো ওই মিরাক্কেলটাকে আসার পর যে ওনাকে খুব মিস করি, এবং আরও অনেক যারা পার্টিসিপেটার ছিল তারা। তবে ব্যক্তি হিসাবে মীর আফসার আলীকে দেখার পর থেকে আসলে মানে তাকে মিস করি বলা চলবে না, কিন্তু তার থেকে অনেক কিছু শিখে এসেছি যে একজন ব্যক্তি মীর আফসার আলী সে আসলে কতটা ট্যালেন্টেড থাকে। আমরা যারা মিরাক্কেলে পার্টিসিপেট আছি তারা সবসময় বলে যে একজন ব্যক্তি মীর আফসার আলী সে নিজে একজন স্কুল, নিজে একজন ইনস্টিটিউশনস। কেন বলি? কারণ তার কোনো স্ক্রিপ্ট দরকার হয় না, তার কোনো মানে হচ্ছে টপিক দরকার হয় না। সে যখন শুভঙ্করদা যখন বলে লাইট ক্যামেরা অ্যাকশন পাগলামো শুরু, তার তার ভেতরের অদ্ভুত চেঞ্জ আসছে। আমরা যতটা খুবই লাইটলি দেখি অন স্ক্রিনে মীর আফসার আলীকে, মীর আফসার আলী ক্যামেরা অফ করার সঙ্গে সঙ্গে কিন্তু তার ব্যক্তিত্ব চেঞ্জ হয়ে যায়। এটা আসলে আমার বইয়ের ভিতরে আছে, তাদের ব্যক্তিত্ব একদমই চেঞ্জ হয়ে যায়। তার ব্যক্তিত্ব, সে আসলে অনেক গভীর টাইপের মানুষ। তার কাছে ওই মোমেন্টে কথা বলতে যাওয়াটাও আসলে আমার কাছে মনে হয় যে না, এই তো একটা ধমক দিবে, এই তো একটা বকবে। তো ব্যক্তি মীর আফসার আলী অনস্ক্রিনে একরকম, বাইরে একরকম। তো ওনার থেকে অনেক কিছু শিখেছি যে একজন হোস্ট যে মানে সে যে পুরো মানে একটা প্রোগ্রামের প্রাণ, সে শুরু থেকে শেষ পর্যন্ত সেই প্রোগ্রামটাকে চালনা করে আসে এবং সে প্রাণবন্ত করে যে উইদাউট মিরাক্কেল নাথিং। কারণ তার কারণেই তো আসলে পুরো শোটা মানে একদমই কেউ পার্টিসিপেটরা পারফরমেন্স করুক বা না করুক, মীর আফসার আলী অন স্টেজে থাকা মানে একটা পারফরমেন্স তৈরি হয়ে যাওয়া। আমি যদি একটু জানতে চাই যে তাহলে ব্যক্তি আফরান রাশেদ আর স্ক্রিনের আফরান রাশেদ কতটুকু ডিফারেন্ট? একটু ডিফারেন্ট বলতে হচ্ছে যে আমি স্ক্রিনে অনেক চার্মিং থাকি, স্ক্রিনের বাইরেও চার্মিং থাকি। তবে মানে হচ্ছে আমি যদি বাসায় থাকি খুবই মানে গম্ভীর থাকি। আমি আমার কাজের ক্ষেত্রে যেহেতু আমি বর্তমানে এডুকেশন নিয়ে কাজ করছি, স্ট্যান্ড আপ কমেডি নিয়ে একটু কম কাজ করছি, বা টেলিভিশনগুলোতে বা অলরেডি আসলে দেশের জনপ্রিয় একটা পত্রিকার সাথেও যুক্ত আছি সেখানে হোস্ট হিসাবে। তো কাজের সেক্টরটার ভেতরে আমি আসলে একটু সিরিয়াস থাকার চেষ্টা করি। আর যেটা হচ্ছে আর অনস্ক্রিনে আমার কাছে মনে হয় দর্শকরা সবসময় প্রাণবন্ত মানুষ হিসাবেই যারা আছে তারা আমাদেরকে দেখতে চায়। তো ওই প্রাণবন্তটা রক্ষা করি। তো দর্শকরা ভাবে যে আসলে যে স্ক্রিনে যেমন হয়তো বা আমরা স্ক্রিনের বাইরে একই রকম, তবে আমরা একই রকমই আন্তরিক। আমরা দর্শকদের ভীষণ ভালোবাসি, দর্শকরা আছে বিধায় আমরা আসলে আমাদের এই জায়গাটা তৈরি করতে পেরেছি। দর্শকরা ছাড়া আমরা কিছুই না, তারা আমাদের ভালোবাসা দেন বিধায় আসলে আমরা সামথিং, বা আমাদেরকে বিশেষ কিছু মনে করে মানুষজন। তবে আমরা বিশেষ কিছু না, আমরা আমাদের কাজকে পছন্দ করি। আমাদের কাজের উদ্দেশ্য আসলে নিজে যেমন ভালো থাকতে পছন্দ করি, দর্শকদের ভালো রাখতে পছন্দ করি। তো এই দর্শকরা ভালোবাসা দেন, এটাই আমাদের কাছে বড় পাওয়া। থ্যাংক ইউ রাশেদ। রাশেদ, আমরা একদম প্রোগ্রামের শেষের দিকে চলে আসছি। আমরা আর 2-3টা জোকস শুনে আমরা আজকের প্রোগ্রাম আমরা শেষ করতে যাব। আমরা আমার কাছে ফিনিশিংটা মনে হয় হচ্ছে ছোট একটা গান দিয়ে হোক, মানে হচ্ছে আমি ব্যক্তিগতভাবে চাচ্ছি যে মানে একটা মজার গান। সেটা হচ্ছে ছোটবেলায় আমরা একটা কবিতা পড়েছিলাম, টুইঙ্কল টুইঙ্কল লিটল স্টার। এই কবিতাটা আমরা সবাই জানি। যে এই কবিতাটা যেহেতু ইংরেজি কবিতা, আর এই কবিতাটা যদি বাংলাদেশের কোনো লোকসঙ্গীতের মানে সুরে গাওয়া হয় তাহলে কিরকম শোনা যেতে পারে, আমরা একটু শোনার চেষ্টা করছি। আচ্ছা। আরে টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, টুইঙ্কেল টুইঙ্কেল লিটল স্টার, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর, হাউ আই ওয়ান্ডার হোয়াট ইউ আর।
up above the wall so high, 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 up above the wall so high, are like a diamond in the sky, twinkle, twinkle, little star. ওরে টুইঙ্কেল রে, দুর্দান্ত গান, মানে খুবই খুবই সুন্দর। আচ্ছা, আমার একটা গানের কথা মনে হচ্ছে, সোশ্যাল মিডিয়াতে আপনার গান একটা ঘুরে বেরিয়েছিল একটা সময়। কোনটা? এটা ছিল হচ্ছে বন্দে মায়া লাগাইছে। ও আচ্ছা, এটা আমার কিন্তু খুব পছন্দের একটা গান। তো আমরা এটা দিয়ে শেষ করব। এইটার আপনার সাথে আমিও গাইবো, প্যারা নেই তো। হচ্ছে রিসেন্টলি আমার একটা পছন্দের গান আছে, মানে ওইটা আমরা মিলে গাইতে পারি। আচ্ছা, আছে okay, fine. সেটা হচ্ছে ওই গঙ্গা যদি বাইতে পারি, তোমায় আমি পাইতে পারি, ভ্রমরে কালো নদী, নদী যদি বাইতে পারি, সাদা পালু রাইতে পারি, ভ্রমরে কালো নদী, নদীতে তুফান উঠিলে, তরি যদি না সেচিলে, অঘটনেও রাজি, তোমায় আমি পাইতে পারি বাজি, এ তোমায় আমি পাইতে পারি বাজি, বাজি রে, তোমায় আমি পাইতে পারি বাজি। থ্যাংক ইউ সো মাচ রাশেদ, আজকে আমাদের সাথে সময় দেওয়ার জন্য। আপনাকে অনেক ধন্যবাদ, আর বাংলা নিউজ 24-কে অনেক ধন্যবাদ আমাকে দারুণ একটা প্রোগ্রাম আমন্ত্রণ জানানোর জন্য। আর আপনারা স্পটলাইট দেখবেন, স্পটলাইটে আছে অনেক গল্প উঠে আসবে, আপনারা আশা করি এনজয় করবেন। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি স্পটলাইট। আপনাদের সাথে ছিলাম আমি তানভীর হোসাইন, বাংলা নিউজ 24 থেকে।